আর্থিক বিবরণ। এই আর্থিক বিবরণের যে অঙ্কটা সেটা আমরা ৩ টা অংশে ভাগ করি। কয় অংশে ভাগ করি? ৩ টা অংশে। ৩ টা অংশে ভাগ করি। একটা হচ্ছে আয় বিবরণী, আরেকটা হচ্ছে বিজ্ঞান সত্য বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণ। এই ৩ টার মধ্যে আমাদের আবার ৩ ধরনের কাজ আছে। যদিও এই মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা আর্থিক ব্যবস্থার বিবরণীর একটা অংশ। মালিকানা সত্ত্ব বিবরণীটা কি? আর্থিক ব্যবস্থার বিবরণীর একটা অংশ। বিশদায় বিবরণী আমাদের কাজ হচ্ছে দুইটি। বিশদায় বিবরণীতে আমাদের কাজ কয়টি? দুইটি। এক নাম্বার কাজ হচ্ছে মোট লাভ বা ক্ষতি নির্ণয়। মোট লাভ বা ক্ষতি নির্ণয়। ২ নাম্বার হচ্ছে নিট লাভ বা ক্ষতি নির্ণয়। মালিকানা সত্ত্বে আমার কাজ মালিকানা সত্ত্ব নির্ণয়। একটাই কাজ, মালিকানা সত্ত্ব নির্ণয়। আর্থিক ব্যবস্থার বিবরণীতে আমাদের কাজ হচ্ছে দুইটি। এক নাম্বার কাজ হচ্ছে মোট সম্পদ নির্ণয়। মোট সম্পদ নির্ণয়। আরেকটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয়। তা আমাদের এই দুইটা অংশ করতে হলে আমরা আলাদা আলাদা ভাগ করে নিই, যাতে আমাদের জন্য কিন্তু সহজ হয়, মনে রাখতে সহজ হয়। তো মোট লাভের অংশটা করতে হলে আমাদের কাজ কি? মোট লাভের অংশ করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে বিক্রয়। আমরা মোট লাভের অংশটা একটা ছকের মাধ্যমে এখন করব। একটা জায়গায় কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে। প্রথমে বের করতে হবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয়। যদি প্লাসের উত্তর বের হয় তাহলে সেটা হবে মোট লাভ, আর যদি মাইনাসের হয় সেটা হবে মোট। এই মোট লাভ বা ক্ষতির থেকে বাদ দিতে হবে আমাদের পরিচালন ব্যয়। বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের পরে যোগ করতে হবে অন্যান্য আয়। পরিচালন ব্যয় বাদ দিলে যেটা আসে সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা বা পরিচালন মুনাফা বা যেটা লিখে আমরা সেটা অন্যান্য আয়গুলো আমরা যোগ করি। অন্যান্য আয়গুলো যোগ করি আর অন্যান্য ব্যয়গুলো যোগ করি। অন্যান্য ব্যয়গুলো যোগ করি। এটা হচ্ছে আমাদের ধাপ। এটা হচ্ছে আমাদের বিশদায় বিবরণের মৌলিক ধাপ। মৌলিক ধাপ যদি আমাদের মনে থাকে, মৌলিক ধাপগুলো, তাহলে প্রত্যেকটা যে অংশ আছে সেই অংশটা আমাদের খুব সহজেই মনে থাকবে। আর এতটুকু পর্যন্ত পারলে আমরা কি পারবো? নিট মুনাফা বা যদি এতটুকু পর্যন্ত এই প্রবাহটা আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি পারবো? নিট মুনাফা বা ক্ষতি। নিট মুনাফা বা ক্ষতি। তাহলে আমাদের এই অংশের প্রবাহটা কি? নিট বিক্রয়। প্রথম কাজটি আমাদের নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। দিলে যেটা থাকবে, যদি প্লাসের হয় মোট লাভ, যদি মাইনাসের হয় মোট ক্ষতি। ওইখান থেকে আমাদের বিয়োগ করতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আবার অনেকগুলো হিসাব আছে, সেই হিসাবগুলো আমরা আলাদা আলাদা শিখে নেব। পরিচালন ব্যয় সবগুলো একসাথে লিখে যোগ করে এই মোট লাভ বা ক্ষতি থেকে এর ফলাফল বাদ দিলে যেটা থাকে, যদি প্লাসের হয় পরিচালন মুনাফা, আর যদি মাইনাসের হয় পরিচালন ক্ষতি। এরপরে আমরা অন্যান্য আয় যোগ করি এবং অন্যান্য ব্যয়গুলো বিয়োগ করি। যদি প্লাসের উত্তর হয় নিট মুনাফা, যদি মাইনাসের উত্তর হয় নিট ক্ষতি। মালিকানা সত্ত্বে আমাদের কাজ হচ্ছে, মালিকানা সত্ত্বের একটা প্রবাহ আছে, সেটা কি? আমাদের মালিকানা সত্ত্বের প্রবাহ হচ্ছে মূলধন। মূলধনের সাথে যোগ করি আমরা অতিরিক্ত মূলধন, যদি থাকে অতিরিক্ত মূলধনের সাথে যোগ করি আমরা অতিরিক্ত মূলধন। যোগ করি আমরা মূলধনের সুদ। কখন?
মূলধনের সুদ কখন? যখন এটা সমন্বয়ে থাকে। যখন এটা কি সমন্বয়ে থাকে। যদি শুধু রেয়া মিলে থাকে সেক্ষেত্রে আমরা মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ করি না। মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ করি না। কিন্তু যখন সমন্বয়ে থাকে তখন আমরা জানি আমাদের এই মূলধনের সুদটা দুইবার লিখতে হবে। কয়বার লিখতে হবে? দুইবার। একবার মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করতে হবে, আরেকবার অন্যান্য ব্যয় দেখাতে হবে। আরেকবার অন্যান্য ব্যয় দেখাতে হবে। আচ্ছা, যে ব্যালেন্স আসবে সেটার সাথে আমরা এখানে যোগ করব নিট লাভ। যদি নিট লাভ থাকে আমাদের নিট লাভ যোগ করবো, আর যদি কখনো ক্ষতি থাকে তাহলে আমরা নিট ক্ষতিটা বিয়োগ করবো। ক্ষতিটা আমরা কি করবো? বিয়োগ করবো। তারপর যে টাকা আসবে সেখান থেকে আমরা উত্তোলন বাদ দিব। কি বাদ দিব? উত্তোলন। উত্তোলন অনেক সময় শুধু একটা উত্তোলন থাকে, অনেক সময় আবার উত্তোলনের চারটা পার্ট থাকে। চারটাও থাকতে পারে, এর চেয়ে কমও থাকতে পারে, বা একটাও থাকতে পারে। যেমন সমন্বয় অনেক সময় থাকে পণ্য উত্তোলন। কি থাকে? পণ্য উত্তোলন। অনেক সময় থাকে নগদ উত্তোলন। আর যেটা রেওয়া মিলে শুধু উত্তোলন লেখা থাকে সেটা কি? নগদ উত্তোলন। সেটা কি? নগদ উত্তোলন। এছাড়া আমাদের যদি আয়কর লেখা থাকে, কি থাকে? আয়কর লেখা থাকে, অথবা জীবন বীমা লেখা থাকে, সেটাও কি? জীবন বীমা। সেটা হচ্ছে উত্তোলন। তার মানে উত্তোলন বলতে আমরা এই চারটা অংশকে বুঝে থাকি। এগুলো যদি একটা থাকে একটাই আমরা বিয়োগ করব, যদি একাধিক থাকে তাহলে একাধিক গুলো একসাথে যোগ করে তারপরে আমরা বিয়োগ করব। তারপরে আমরা বিয়োগ করব উত্তোলনের সুদ। কি বিয়োগ করব? উত্তোলনের সুদ। কি বিয়োগ করব? উত্তোলনের সুদ। কখন? যদি সমন্বয়ে থাকে। যদি সমন্বয়ে থাকে। যদি সমন্বয়ে থাকে। ঠিক আছে? তারপরে এগুলো আমরা করার পর যেটা থাকবে সেটার সাথে যদি সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল থাকে, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, এই ধরনের কোনো হিসাব থাকে সেটা আমরা আলাদাভাবে লিখবো। লেখার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। সেটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের দুইটা অংশ কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। প্রথমে বের করতে হবে মোট সম্পদ। মোট সম্পদ বের করতে হলে মোট সম্পদকে আমরা আবার এখানে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি, কিন্তু টোটালে ভাগ করা যায় কয় ভাগ? 4 ভাগ। পেলাম। দেখি কি কি। প্রথমে লিখতে হবে চলতি সম্পদগুলো। চলতি সম্পদ কোনগুলো? হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, নির্দেনা, তারপর আয় অগ্রিম ব্যয়, এগুলো হচ্ছে চলতি সম্পদ। তারপরে লিখি আমরা স্থায়ী সম্পদ। কি লিখি? স্থায়ী সম্পদ। তারপরে আমরা লিখি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তারপরে যেটা লিখি সেটা হচ্ছে আমরা ভুয়া সম্পদ বলা হয়, বা অন্যান্য সম্পদ। ভুয়া সম্পদ বা অন্যান্য সম্পদ। অন্যান্য সম্পদ। এই অন্যান্য সম্পদের মধ্যে আমরা কি লিখি? অন্যান্য সম্পদের মধ্যে যদি কোনো আয় বকেয়া থাকে অথবা ব্যয় অগ্রিম থাকে সেগুলোকে আমরা এখানে লিখি। তো এই সবগুলো, এই চারটা অংশ একসাথে যোগ করলে আমাদের যেটা আসে সেটার নামই কি? মোট সম্পদ। মোট সম্পদ। আর দ্বিতীয় অংশ আমাদের কাজ হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। এটা হলো প্রথমে লিখতে হয় স্বল্প মেয়াদি দায় বা চলতি দায়। স্বল্প মেয়াদি দায়ের আরেকটা নাম কি? চলতি দায়। পরে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। স্বল্প মেয়াদী দায়গুলো কোনগুলো? পাওনা দায়, ট্রেজারি হিসাব, ব্যাংক জমা, ব্যাংক প্রতি, ব্যাংক ওভারড্রাফট, বকেয়া ব্যয়, অগ্রিম আয়। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণ, বন্ধক ঋণ, ব্যাংক ঋণ, গৃহীত ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এরপরে আমরা অংশটা লিখি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কোনটা? যেটা আমরা এই যে এর আগের অংশ আলোচনা করছি, এই মালিকানা সত্ত্বটা আমরা এখানে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার একেবারে সম্পূর্ণ ম্যাপ। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো। এটা হচ্ছে বেসিক অংশ, মৌলিক অংশ। তো এই প্রত্যেকটা মৌলিক অংশের আবার ভিন্ন ভিন্ন হিসাব আছে। এই হিসাবগুলোকে আমরা অংশে অংশে করে আয়ত্ত করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? আজকে আমরা মোট লাভ পর্যন্ত দেখি।
মোট লাভ পর্যন্ত করতে হলে আমাদের একটা 3 টাকার ছক করতে হবে। কয় টাকার ছক করতে হবে? 3 টাকার একটা ছক। প্রথমে আমাদের প্রথম কাজ কি? নিট বিক্রয় বের করা। নিট বিক্রয় বের করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে বিক্রয় এবং বিক্রয়ের আনুষঙ্গিক কাজ। বিক্রয়ের কাজ থাকলে আমরা বিক্রয়ের টাকাটা আমরা সবসময় লিখবো কোন ঘরে? দ্বিতীয় ঘরে। কোন ঘরে লিখবো? দ্বিতীয় ঘরে। কোন ঘরে লিখবো? দ্বিতীয় ঘরে। বিক্রয়ের কাজ দুই প্রকার। কাজ থাকে দুই প্রকার, একটা হচ্ছে সমন্বয়ে থাকে, আরেকটা হচ্ছে কোথায় থাকে? রেওয়া মিলে থাকে। তো আমরা প্রথমে সমন্বয়ের কাজগুলো সম্পন্ন করব, সেটা হচ্ছে যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়। অনেক সময় অলিখিত বিক্রয় ফেরত থাকে, তো এটা থাকলে আমরা কি করবো? বিয়োগ করবো। এটা থাকলে আমরা বিয়োগ করবো। অলিখিত বিক্রয় ফেরত। অলিখিত বিক্রয় ফেরত। অলিখিত বিক্রয় থাকলে আমরা কি করব? যোগ করব। আর অলিখিত বিক্রয় ফেরত থাকলে আমরা কি করব? বিয়োগ করব। তারপরে সমন্বয়ে আরেকটা থাকতে পারে তোমার মুনাফাবিহীন বিক্রয় বা ক্রয় মূল্যে পণ্য বিক্রয়। কি থাকতে পারে? মুনাফাবিহীন বিক্রয় অথবা ক্রয় মূল্যে পণ্য বিক্রয়। ক্রয় মূল্যে পণ্য বিক্রয়। তো যদি আমাদের ব্যবসার মূল কাজ হচ্ছে মুনাফা অর্জন করা, যদি মুনাফা অর্জন না হয় সেক্ষেত্রে আমরা সেটা ক্রয় করা যাবে না, বিক্রয় করা যাবে না। সেটা ক্রয় থেকেও বাদ দিতে হবে, বিক্রয় থেকেও বাদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বিক্রয়ের সাথে আর সমন্বয়ে কাজ থাকে না, বিক্রয়ের সাথে এই কয়টাই কাজই থাকে। তারপরে আমরা বিক্রয় দেখবো রেয়া মিলে কি কাজ থাকতে পারে। রেয়া মিলে দুটা কাজ থাকতে পারে। একটা হচ্ছে কি থাকতে পারে? বিক্রয় ফেরত। কিন্তু অনেক সময় বিক্রয় ফেরত কথাটা না থেকে শুধু ফেরত লেখা থাকতে পারে। শুধু কি থাকতে পারে? ফেরত। তখন শুধু ফেরত থাকলে ডেবিট পাশেরটা হচ্ছে বিক্রয় ফেরত, ডেবিট পাশেরটা হচ্ছে বিক্রয় ফেরত। আবার যদি লেখা থাকে আন্তঃফেরত, কি ফেরত? আন্তঃফেরত, তাইলে এটাও কি বিক্রয় ফেরত। এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। আরেকটা থাকে বিক্রয়ের কাজ, সেটা হচ্ছে বিক্রয় বার্তা। কি থাকে? বিক্রয় বার্তা। অনেক সময় বিক্রয় বার্তা না থেকে এই জায়গায় আমাদের থাকে কারবারি বার্তা, কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা, অথবা ব্যবসায়িক বার্তা। এগুলো ডেবিট পাশের টাকাটা হচ্ছে, এগুলো ডেবিট পাশের টাকাটা হচ্ছে বিক্রয় বার্তা করে দিই। এটা আমরা বিয়োগ করব। করে বিক্রয়ের লাস্ট ব্যালেন্সটা আমরা দ্বিতীয় করে লিখবো। লাস্ট ব্যালেন্সটা আমরা এইটার নামই হচ্ছে নিট বিক্রয়। এটার নামই কি? নিট বিক্রয়। নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সবার শুরুতে আমরা লিখি বিক্রিত পণ্যের ব্যয়। মনে রাখার প্রক্রিয়া হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ থেকে সমাপনী মজুদ পর্যন্ত। প্রারম্ভিক মজুদ থেকে সমাপনী মজুদ পর্যন্ত বিক্রিত পণ্যের ব্যয় কতটুকু লিখি আমরা? প্রারম্ভিক মজুদ থেকে সমাপনী মজুদ। তাহলে প্রথমে লিখবো আমরা প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের সাধারণত কাজ থাকে না, এটা দ্বিতীয় করে লিখি। তারপরে লিখি আমরা ক্রয় এবং ক্রয়ের আনুষঙ্গিক হিসাব। তো ক্রয়ের যদি কাজ থাকে আমরা ক্রয়ের কাজগুলো করবো কোথায়? প্রথম করে। তো ক্রয়ের প্রথমে সমন্বয়ের কাজ করি, অলিখিত ক্রয়। আর যদি অলিখিত ক্রয় ফেরত থাকে তাহলে বিয়োগ অলিখিত ক্রয় ফেরত। অলিখিত ক্রয় ফেরত। তারপরে যেটা থাকে যে এটা এখানে যেটা আসছে এখানেও আসতে পারে। একই তো মুনাফাবিহীন বিক্রয় তার ক্রয় মূল্যে বিক্রয়। ক্রয় মূল্যে বিক্রয়। ক্রয় মূল্যে বিক্রয়। এটা আমরা কি করবো? বিয়োগ করবো। বলছিলাম যে এটা ক্রয়ও না বিক্রয়ও না। এটা বিক্রয় থেকেও বাদ, ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ, ক্রয় থেকেও বাদ দিব। ঠিক আছে? তারপরে ক্রয়ের আরো অনেক কিছু থাকে, যেমন অনেক সময় থাকে পণ্য উৎতোলন। কি থাকে?
পণ্য উত্তোলন কি থাকে? পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ অনেক থাকে, অনেক সময় থাকে আগুনে বিনষ্ট, আগুনে বিনষ্ট নষ্ট পণ্য। ঠিক আছে, এই সবগুলোর ফলে আমাদের ক্রয়ের পরিমাণটা কি কমে যায়। এই কারণে এই তিনটা থাকলে যে কোনোটা থাকুক আমরা কি করব? বিয়োগ করব। তো এছাড়া সমন্বয়ে আর ক্রয়ের কাজ তেমন একটা থাকে না। তারপরে থাকে রেওয়া মিলে দুইটা কাজ থাকে, একটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত, আরেকটা হচ্ছে ক্রয় বার্তা, ক্রয় বার্তা। তো ক্রয় ফেরতকে আমরা আরেকটা থাকতে পারে ফেরত লেখা থাকতে পারে বা বহি ফেরত লেখা থাকতে পারে, ফেরত লেখা থাকতে পারে বা বহি ফেরত লেখা থাকতে পারে। তো ফেরত বা বহি ফেরত থাকলে কোন পাশেরটা? ক্রেডিট পাশেরটা। কোন পাশের টাকাটা? ক্রেডিট পাশেরটা। আবার ক্রয় বার্তার জায়গায় লেখা থাকতে পারে কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা, সেটাও কোনটা? ক্রেডিট পাশে। ঠিক আছে, এটা লেখার পর যে টাকাটা থাকবে সেটা আমাদের নাম হচ্ছে নিট ক্রয়, সেটার নাম কি? নিট ক্রয়। তো বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা সহজে মনে রাখার জন্য কয়েকটা ধাপে ভাগ করি। প্রথমে লিখি আমরা প্রারম্ভিক মূল্য, তারপর লিখি ক্রয় ও ক্রয়ের আনুষঙ্গিক হিসাব, তারপরে লিখি আমরা প্রত্যক্ষ খরচ সমূহ। প্রত্যক্ষ খরচ কাকে বলে? প্রত্যক্ষ খরচ কাকে বলে? যে খরচগুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। তো প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা এই জায়গায় আছে পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, ট্রাক চার্জ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, নৌযান ভাড়া, জলযান ভাড়া, নৌযান ভাড়া, তারপর হচ্ছে মজুরি, কুলির মজুরি, কুলির মজুরি, বহন খরচ, বহন খরচ। ঠিক আছে, তারপর আছে শুল্ক, আমদানি শুল্ক, ক্রয় শুল্ক, 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 পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, টক চার্জ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, মজুরি, কুলির মজুরি, বহন খরচ, শুল্ক, আমদানি শুল্ক। ঠিক আছে, শুল্ক, আমদানি শুল্ক। এছাড়া আরো কিছু থাকতে পারে, আরেকটা থাকতে পারে কি কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানার ভাড়া, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। যদি এগুলোর কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো আমরা কি করব? যোগ করব, বকেয়া। আর যদি কোনো অগ্রিম থাকে তাহলে আমরা কি করব? বিয়োগ করব। যদি এগুলোর কোনো কাজ থাকে তাহলে এই ঘরে লিখব, আর যদি কাজ না থাকে সরাসরি দ্বিতীয় ঘরে লিখব। বুঝতে পারছো? আচ্ছা, এর শেষে এখানে জায়গা নেই, আমি এই জায়গায় লিখি। এর শেষে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। কি বাদ দিতে হবে? সমাপনী মজুদ। সমাপনীর অনেক সময় মজুদের কোনো টাকা থাকে না, তখন শুধু কি করবো আমরা এই যে এখানে যেগুলো লিখছি এগুলো একসাথে যোগ করে এখান থেকে বাদ দিয়ে দিব যদি কোনো সমাপনী মজুদের কোনো কাজ না থাকে, যদি কোনো সমাপনী মজুদের কোনো কাজ না থাকে। ঠিক আছে, আর যদি কাজ থাকে, কি কাজ থাকতে পারে সমাপনী মজুদের মধ্যে? মনে করো যে আগুনে বিনষ্ট পণ্য থাকতে পারে, অন্তর্ভুক্ত আছে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট যদি হয়ে যায় তাহলে মজুদ পণ্যের টাকাটা কি কমবে না? কমে গেলে যেটা থাকবে সেটার নাম হচ্ছে মজুদ পণ্য। তখন এই সমাপনী মজুদটা বাদ দিতে হবে। বাদ দিলে যেটা আসবে সেই টাকাটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তখন এই বিক্রিত পণ্যের ব্যয়টা, এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করছি আমরা, এই বিক্রিত পণ্যের ব্যয়টা কি? এখানে লিখে রাখছি নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। তাহলে নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করবো। যদি প্লাসের উত্তর হয় সেটার নাম হবে কি? মোট লাভ। আর যদি মাইনাসের উত্তর হয়, মাইনাসের উত্তর হলে মোট ক্ষতি, মাইনাসের উত্তর হলে মোট ক্ষতি। বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে? যদি এতটুকু তোমরা সবাই পারো 6 নাম্বার পাইবে, কারণ এটা থেকে আমাদের ক নাম্বারের ছোট একটা প্রশ্ন থাকে, এবং আমাদের যে 1 এবং 2 দুইটা সৃজনশীল থাকে, একটা সৃজনশীলের মধ্যে এটা 6 থাকে, একটা ক নাম্বার একটা ছোট প্রশ্ন থাকে, আর বলে মোট লাভ নিয়ে নেবে।
ঠিক আছে, যদি এতটুকু সবাই পারো মানে 6 অন্তত ন্যূনতম কত পাইবা 6, 10 পাওয়ার সম্ভাবনা আছে। কারণ একটার এতটুকু করলে আরেকটারও মোট লাভ বের করতে হলো, তাই আরেকটার মোট লাভ বের করলে কত আবারও 4 নাম্বার। বুঝতে পারছো?